তো ব্যঞ্জন সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধিতে আমরা কি দেখব? স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটলে ব্যঞ্জন সন্ধি হয়। কথাটি খুবই কঠিন মনে হচ্ছে, একটু খেয়াল করলে একদমই সহজ। কেমন করে? প্রথম কথাটিতে কি বলা হয়েছে? স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটলে কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। আমরা কিন্তু প্রথমে স্বরসন্ধি পড়েছি, তখন কিন্তু আমাদের ব্যঞ্জনের কোনো আগমন, কোনো আলোচনা ছিল না। তখন কেবলই স্বরসন্ধির ক্ষেত্রে কেবলই স্বরধ্বনির কথা উল্লেখ ছিল, যে স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধি। কিন্তু ব্যঞ্জন সন্ধিতে এসে আমরা কিন্তু ব্যঞ্জন ধ্বনিও আছে এবং সেই সঙ্গে স্বরধ্বনিরও আগমন ঘটেছে। তাহলে প্রথম একটি কথা, এখানে তিনটি কথা মনে রাখতে হবে। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথম, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি কি, এটা বোঝার জন্য প্রথম তিনটি কথা মনে রাখতে হবে। সেটি হলো, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটলে স্বরসন্ধি হয়, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন ঘটলে ব্যঞ্জন সন্ধি হয়, আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটলে ব্যঞ্জন সন্ধি হয়। আমরা কিন্তু প্রথমে পেয়েছিলাম স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন ঘটলে স্বরসন্ধি হয়, তেমনই একটি নিয়ম, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটলে ব্যঞ্জন সন্ধি হয়। আর এই দুইটি হচ্ছে, হয়তো প্রথম স্বর থাকবে, স্বরধ্বনি থাকবে, পরে থাকবে ব্যঞ্জন ধ্বনি, এরকমভাবে যদি মিলিত হয় সেটি হবে ব্যঞ্জন সন্ধি। আবার কি থাকতে পারে, যে আগে ব্যঞ্জন ধ্বনি আছে, পরে স্বরধ্বনি আছে, এরকম থাকলেও সেটি কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। আবার পাশাপাশি দুটো ধ্বনি ব্যঞ্জন হতে পারে, পাশাপাশি দুটো ধ্বনি ব্যঞ্জন হতে পারে, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। তাহলে কথাটি আরেকটু বুঝে নিই হয়। কথাটি একটু ঘুরিয়ে ফিরিয়ে, ব্যঞ্জন ব্যঞ্জন, একেবারে সহজে ব্যঞ্জন ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন সন্ধি। তারপরে কি আছে? আগে স্বর পরে ব্যঞ্জন, তাও ব্যঞ্জন সন্ধি। আগে ব্যঞ্জন পরে স্বর, তাও ব্যঞ্জন সন্ধি। এবার আসি, যেমন তো দুইয়ে এসে আমাদের ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে একটু মানে কয়েকটি বেশি নিয়ম রয়েছে, বেশি না, মাত্র 5 থেকে 6টি হবে। তো একটু বুঝলে বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। কেমন করে? তো আমরা এই ভাগ করে নিয়েছি ক, যেগুলো 1-2 আকারে বইতে দেওয়া আছে, সেগুলো আমি যেহেতু আগে 1-এ স্বরসন্ধি এবং 2-এ ব্যঞ্জন সন্ধি আলোচনা করছি, সেহেতু এই 2-এর ক আকারে প্রকাশ করছি। ক, এরপরে দিব খ, এরপরে গ, এইভাবে। তো ক, কতে আমরা নিয়মটি লক্ষ্য করি। প্রথম ধ্বনি অঘোষ, পরবর্তী ধ্বনি ঘোষ হলে দুটো মিলে ঘোষ দ্বিত্ব হয়। কথাটি খুবই কঠিন মনে হচ্ছে, কিন্তু একদমই সহজ। কেমন করে? প্রথম ধ্বনি অঘোষ, আমরা এর আগে কিন্তু আমাদের বর্ণ পরিচয়ে আমরা কোন বর্ণটি ঘোষ, কোন বর্ণটি অঘোষ, এইটা আমরা শিখে এসেছি। এবং এইটা যদি শেখা না থাকে, ঘোষ এবং অঘোষ যদি শেখা না থাকে, তাহলে এই বিষয়টি শিখতে হবে। না হলে আমাদের এরকম অনেক আলোচনার ক্ষেত্র রয়েছে যেখানে ঘোষ অঘোষ বলে ধ্বনিকে বর্ণকে সম্বোধন করা হবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এখানে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, গ, জ, দ, এরা কিন্তু ঘোষ, অঘোষ না। এরা কিন্তু ঘোষ ধ্বনি। তো এখানে বলা হচ্ছে যে প্রথম ধ্বনিটি যদি অঘোষ হয় এবং পরবর্তী ধ্বনিটি যদি ঘোষ হয়, আমাদের কিন্তু কি শিখতেছি? প্রথম মাথায় রাখতে হবে আমরা কি শিখতেছি। আমরা এখন শিখছি ব্যঞ্জন সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মে বলা হচ্ছে, এখন ব্যঞ্জন সন্ধিতে কি কি নিয়ম আমরা দেখলাম, যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন ঘটলে। তো আমরা প্রথমটি একটি উদাহরণ দিচ্ছি যেখানে আমাদের ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটছে। এখন আমরা দেখি, ছোট যোগ দা, ছোটদা। এখন বলা হচ্ছে যে প্রথম ধ্বনি অঘোষ হলে পরবর্তী ধ্বনি যদি ঘোষ থাকে, তাহলে ওই প্রথম ধ্বনিটিও অবশ্যই কি হয়ে যায়? ঘোষ হয়ে যায়। কিভাবে? ছোট যোগ দা, এখানে দ ধ্বনিটি কিন্তু আমরা যে এখানে দেখিয়েছি, দ ধ্বনিটি কিন্তু ঘোষ ধ্বনি, আর এই যে ট রয়েছে, এই ট কিন্তু অঘোষ। তো এই প্রথম ট এর অঘোষের সঙ্গে কিন্তু পরে যে ঘোষ ধ্বনির যুক্ত হচ্ছে, দুটোই কিন্তু ব্যঞ্জনে ব্যঞ্জনে যুক্ত হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি গঠন করার ক্ষেত্রে। তো এই ট ধ্বনিটি হচ্ছে, ট
বা ট বর্ণটি হচ্ছে অঘোষ এবং এই পরে যে দ দেওয়া রয়েছে এই দটি হলো ঘোষ। তো এই অঘোষের সঙ্গে যখন ঘোষ যুক্ত হলো, মনে রাখতে হবে এই ঘোষের হচ্ছে শক্তি বা প্রভাব বেশি, যার ফলে এই অঘোষটিও কী হয়ে যাচ্ছে, ঘোষে পরিণত হচ্ছে, ঘোষে পরিবর্তিত হচ্ছে। তো ছোট ছোট যোগ দা, ছোট দা, এখানে কিন্তু ছোট দা হতে পারতো, কিন্তু ছোট দা না হয়ে এটা হয়ে গেল ছোট দা। টটি কিন্তু কী হয়ে গেল, র হয়ে গেল। এটি কিন্তু ট র হয়ে গেছে, অর্থাৎ এই রটি কিন্তু ওই সেই ঘোষের মতো হয়ে গেছে। গ, জ, দ, র এগুলো কিন্তু ঘোষ ধ্বনি। তো এই দ এর প্রভাবে এই ট বা এই ঘোষের প্রভাবে এই অঘোষ ট কিন্তু র আকারে ঘোষ হয়ে গেছে। খতে আমরা দেখছি বলা হচ্ছে হলন্ত র, অর্থাৎ বদ্ধাক্ষর। মানে কথা, যে অক্ষর শব্দের মধ্যে যে অক্ষর থাকে ওই অক্ষর যদি বদ্ধাক্ষর হয়, অর্থাৎ ওই অক্ষরে যদি স্বরবর্ণ না থাকে, স্বরবর্ণের উচ্চারণ না থাকে, তাহলে ওই অক্ষরটি অবশ্যই বদ্ধাক্ষর। তো এই বদ্ধাক্ষর অর্থাৎ র আমরা পরবর্তী উচ্চারণের সময় দেখতে পাবো। তো আগে দেখি, হলন্ত র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। কি বললো, হলন্ত র মানে হচ্ছে বদ্ধাক্ষর, অর্থাৎ ওই র কিন্তু আমরা সাধারণভাবে যে উচ্চারণ করি র, এখানে কিন্তু র এর মধ্যে ওই কি আছে, আমাদের স্বরবর্ণ রয়েছে, অ রয়েছে, কিন্তু যখন আর আর উচ্চারণ করলাম, এই আর শব্দে যে শেষে র আছে এই র এর সঙ্গে কিন্তু অ নেই, এটি শুধুই একটি যে হলন্ত র অর্থাৎ বদ্ধাক্ষর। তো এইরূপ বদ্ধাক্ষর যখন থাকে, বদ্ধাক্ষরে র যখন থাকে, বদ্ধাক্ষর তাই জন্য সব বদ্ধাক্ষর না, কেবল র, হলন্ত র ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়, অর্থাৎ র এর পরে যে ধ্বনিটি থাকে সেই ধ্বনিটির দ্বিত্ব হয়, মানে দুটো আকার ধারণ করে। কীভাবে, যেমন আর যোগ না, আন্না, এখানে কি বলা হয়েছিল, ওই যে বদ্ধাক্ষর, এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম আর, আরও, সরে রয়কার, এটা কিন্তু মুক্তাক্ষর, এটা কিন্তু বদ্ধাক্ষর না, এটি কিন্তু মুক্তাক্ষর আরও। র এর সঙ্গে এই ওকার যুক্ত হয়, শুধু হলন্ত র হয়নি, এখানে কিন্তু ওকার রয়ে গেছে। আর এখানে আর আরের যে র, এই র কিন্তু হলন্ত র, অর্থাৎ হর্ষ বা এই যে হলন্ত থাকে, আর যোগ না, আর না, এখন এই আর না যে না হয়ে এরকমটা, আর না হয়ে এই আর না হয়ে হয়ে যাচ্ছে আন্না, মানে সন্ধি, এই কারণে সন্ধি হচ্ছে মিলন ঘটতেছে, সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে অনেকটা উচ্চারণের সুবিধার্থে। এখন আর না যদি বলি তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেকটা কষ্ট হয়, আর না, আর যদি বলি আন্না, একদম অল্প প্রয়াসে, অল্প সময়ে, অল্প পরিশ্রমে আন্না, কিন্তু জিহ্বাটা ওই উপরে তালুতে থেকেই আন্না উচ্চারিত হয়েছে, আর না, তাহলে কিন্তু জিহ্বাকে সামনে পাশে এরকম এগোনো পিছনো লাগতেছে। তো এই যে আমরা সন্ধির ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে যে আমাদের ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন, এখন কিন্তু এখানে আরও থাকলে কিন্তু ওটা হয়ে যেত ওকার, কিন্তু এখানে কি আছে, আর সরাসরি ব্যঞ্জন, আর না, এই যে ন এর সঙ্গে যুক্ত হলো, আর যোগ না, আর না, এখানে আছে না, এখানে সরি ব্যঞ্জন না, এটা স্বর, তাহলে ব্যঞ্জনে আর স্বরে, এখানে কি আছে ব্যঞ্জনে আর স্বরে যুক্ত হচ্ছে, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বর ধ্বনি যুক্ত হচ্ছে, তাহলে কি হবে, আমাদের ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে কি হলো, আর যোগ না। এখন এই প্রভাবটা কেন ঘটেছে, প্রভাবটা ঘটেছে এই জন্য যে এই হলন্ত র বা বদ্ধাক্ষরের র থাকলে এটা কিন্তু পরিবর্তন ঘটে কি হয়ে যায়, পরবর্তী যে ব্যঞ্জন থাকে ওই ব্যঞ্জন ধ্বনিটি হয়ে যায় দ্বিত্ব, অর্থাৎ দুটো হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 যোগ টি, এই র কিন্তু আমাদের বর্ধাক্ষর, এই 4-এর যে 4, এই র এর সঙ্গে অ নেই, সুতরাং এটি একটি বদ্ধাক্ষর। আর এইরূপ 4 অর্থাৎ হলন্ত র, এটি আসার জন্য এরপরে যে টি রয়েছে, টি, এটি কিন্তু আমাদের স্বরবর্ণ বা স্বরধ্বনি, টি, ই যে ই কারটা রয়েছে এখানে, সেই বদ্ধাক্ষর
চার এর সঙ্গে টি যুক্ত হয় কি হয়ে যাচ্ছে চারটি। কেন? এই হলন্ত র এর প্রভাবটি এই ট এর উপর পড়ছে, যার ফলে এই কি হচ্ছে যে পরবর্তী যে টি রয়েছে, যা পরবর্তী যে ধ্বনি রয়েছে ব্যঞ্জন স্বরধ্বনি বা যে ধ্বনি হোক ব্যঞ্জন ধ্বনি, সেটি কিন্তু দ্বিত্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো হয়ে যাচ্ছে, 4 যোগ টি, চারটি। তো গতে এসে বলা হচ্ছে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ বর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়। কথাটি আবার একটু বোঝার চেষ্টা করি। চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ বর্গীয় ধ্বনি দ্বিত্ব হয়। একটি গল্প বলি বা উদাহরণে ভিন্ন প্রসঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করি। চদের বাড়িতে বেড়াতে আসছে তরা, অর্থাৎ চদের বাড়িতে যদি তরা কেউ বেড়াতে আসে, ঠিক এক সময় তরা চলেই যাবে, আর যে চরা থাকবে এই চরা এক একজনে দুটি হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। কারণ এতদিন আত্মীয় ছিল, একটি মজার সময় কাটছে, অনেকজন ছিল বা দুইজন ছিল, ডাবল ছিল, কিন্তু যখন এই তরা চলে গেল, তাদের কেউ আসছিল, তখন কিন্তু একাকিত্ব বোধ করার জন্য এরা আবার দ্বিত্ব হয়ে গেল। অর্থাৎ চ বর্গীয় যে বর্ণগুলো রয়েছে বা ধ্বনিগুলো রয়েছে চ, ছ, জ, ঝ, ইয় এবং ত বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে ত, থ, দ, ধ, দন্ত ন, তো এই চ বর্গীয় ধ্বনির আগে এই চ বর্গীয় যে কোনো একটা থাকতে পারে, চ থাকতে পারে, ছ থাকতে পারে, জ থাকতে পারে, ঝ থাকতে পারে। এদের আগে যদি কখনো এই ত বা থ বা দ বা ধ এরা যে কেউ আসে, তাহলে আসার পরে কিন্তু কী হয়ে যাবে, এক সময় এই ত বর্গীয় যে ধ্বনিটা আসলো সেই ধ্বনি কিন্তু লুপ্ত হয়ে যাবে, আর যে চ বর্গীয় ধ্বনি থাকলো সেটি দ্বিত্ব হয়ে যাবে। অর্থাৎ চ বর্গীয় ধ্বনির পূর্বে যদি ত বর্গীয় ধ্বনি যুক্ত হয় তাহলে কী হবে, ত বর্গীয় ধ্বনি লুপ্ত হয়ে গিয়ে থাকবে কি, চ বর্গীয় থাকবে, তাও আবার দ্বিত্ব আকারে, ডাবল আকারে প্রকাশ পাবে। কেমন করে? যেমন নাথ যোগ জামাই, এখানে কিন্তু জ, এই জটি কোন বর্গের? জটি হলো আমাদের চ বর্গের, চ, ছ, জ, এই যে আমাদের চ বর্গের যে বর্ণগুলো রয়েছে, তো তার মধ্যে ধ্বনিগুলো রয়েছে, সেই ধ্বনির একটিকে পাচ্ছি কাকে? জকে। এখন এই জটি এখানে বসছে। এখন এই বলা হচ্ছে কি যে চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ পায়। তাহলে এই যে ত বর্গীয় ধ্বনি কোনটি? ত। তাহলে এই জ বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনির আগে কি আসছে? ঠিকই ত আসছে, ত বর্গীয় ধ্বনির ত চলে আসছে। তাহলে এখন কি হবে সূত্রে, যে ত এর লোপ ঘটবে, লোপ ঘটে কি হয়ে যাবে, যে আমাদের চ বর্গীয় যে রয়েছে, অর্থাৎ চ বর্গীয় এখানে কাকে পেয়েছি? জকে, তাহলে এই জটি দ্বিত্ব হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে, দুটো হয়ে যাবে। এই যে নাথ যোগ জামাই, নাথ জামাই, এখানে দ্বিত্ব হয়ে গেছে। তো ঘতে এসে বলা হচ্ছে প এর পরে, অর্থাৎ প বর্ণের পরে যদি চ এবং দন্তস্ব এর পরে ত এলে চ ও ত এর স্থানে ছ হয়। আরেকবার দেখি, প এর পরে চ এবং দন্তস্ব এর পরে ত এলে চ ও ত এর স্থানে তালব্যস্য হয়। এবার একটু ভেঙে বলি, আমাদের যে প বর্ণ রয়েছে এই প বর্ণের পরে যদি, অর্থাৎ পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষেত্রে, ব্যঞ্জনধ্বনি পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা এখন ব্যঞ্জন সন্ধি পড়ছি, তো ব্যঞ্জন সন্ধিতে যে ব্যঞ্জনধ্বনি পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষেত্রে প এর পরে যদি কখনো চ আসে এবং স এর পরে যদি ত আসে, কি বলা হচ্ছে? প এর পরে কি আসবে? চ, এবং দন্তস্ব এর পরে কি আসবে? ত। এই রূপ যদি কখনো আসে তাহলে যে আমাদের চ রয়েছে এবং ত রয়েছে, এই চ ও ত এর স্থানে কি হয়ে যাবে? তালব্যস্য হয়ে যাবে। প্রথমটুকু একটু আরও বিভাজন করে দেখি। প এর পরে চ যদি আসে, প এর পরে চ যদি আসে, তাহলে এই চ এর স্থানে কি হয়ে যাবে? তালব্যস্য হয়ে যাবে। কখনো যদি আবার স দন্তস্ব এর পরে ত আসে, দন্তস্ব এর পরে ত আসে, তাহলে কি হয়ে যাবে? এই ত এর স্থানটা কে নিয়ে নেবে? তালব্যস্য নিয়ে নেবে। আবার একটু বুঝি, প এর পরে যদি চ আসে এবং আলাদা আলাদা, কিন্তু এটা একটা এইটুকুন আলাদা একটা নিয়ম, এবং এই এবং এর পরে যে কথাটি এইটুকুন এই পর্যন্ত একটা আলাদা নিয়ম। তাহলে কি বলা হচ্ছে? প এর পরে যদি চ আসে এবং দন্তস্ব এর পরে যদি ত
ত আসে, তাহলে ওই পয়ের সূত্রে ওই চয়ের স্থানে হয়ে যাবে তালব্যস্যা, আর এখানে দন্তস্বর পরে যদি ত আসে তাহলে তয়ের স্থানে হয়ে যাবে তালব্যস্যা। একই, দুটো ক্ষেত্রেই তালব্যস্যা, অর্থাৎ পয়ের পরে চ আসলে ওই চয়ের স্থানে তালব্যস্যা এবং দন্তস্বয়ের পরে ত আসলে ওই তয়ের স্থানে তালব্যস্যা। যেমন 5 যোগ স 500, এখানে কিন্তু এই যে চ কি বলা হয়েছে, পয়ের পরে চ আসলে, তাহলে পয়ের পরে কি চ আসছে, হ্যাঁ, তাহলে এই চটা কি হয়ে গেছে, এখানে কিন্তু তালব্যস্য হয়ে গেছে। এই যে 500 এই স্বরের সাথে যুক্ত হচ্ছে। এরপরে আবার কি বলা হচ্ছে, 700 তয়ের পরে, হ্যাঁ শয়ের পরে কি আসছে ত, তাহলে এই তটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, তালব্যস্য হয়ে গেছে। এই যে 700। উতে এসে বলা হচ্ছে হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। অর্থাৎ আমাদের যে বদ্ধাক্ষর রয়েছে বা যে ধ্বনির শেষে হলন্ত বা হর্ষ রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ নেই, স্বরধ্বনি নেই, সেই সমস্ত ধ্বনির সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন কিন্তু সেই স্বরের লোপ ঘটে না। যেমন বন যোগাই, এখানে কিন্তু ন না, এখানে কিন্তু বন। এই যে বন ন বলে একটি হলন্ত বা বদ্ধাক্ষর এর ভাব প্রকাশ করছে বন, এখানে যেমন বন, এই বনে যে বন, ন এর কিন্তু পূর্ণ ন এরকম উচ্চারণ না, এখানে বন, অর্থাৎ হলন্ত বা বদ্ধাক্ষরের যে বিষয়টি চলে আসছে। তো এরকম ক্ষেত্র থাকলে তার পরে গিয়ে যদি স্বরের যুক্ত হয়, স্বরধ্বনি যুক্ত হয়, তাহলে কিন্তু সেই স্বরের কোনো পরিবর্তন ঘটে না। কোন ক্ষেত্রে, আমাদের ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। তাহলে বন যোগ আই, বোনাই, এখানে কিন্তু বো রয়ে গেছে, এই আ চলে আসছে আকার হিসেবে, নয় এর এই যে এখানটায় যুক্ত হয়েছে যে নয় আকার, আর যে আমাদের রস্যই, সেই রস্যইটা এখানে রয়ে গেছে বোনাই। ওইরূপভাবে চুন যোগারি, এখানে কিন্তু ন এরকমটা না, চুন, অর্থাৎ বদ্ধাক্ষর, অর্থাৎ হলন্ত ধ্বনি, এই ধ্বনিটির শেষে কিন্তু হস বা হল রয়েছে, হলন্ত ধ্বনি, এবং এর পরে গিয়ে স্বরবর্ণ স্বরধ্বনি যুক্ত হচ্ছে আরি, হ্যাঁ, এই যে এই আরিটা কি হচ্ছে, আর পরিবর্তন, এই এর পরিবর্তন ঘটছে না, এই আটি আকার হিসেবে কোথায় চলে আসছে, নয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, চুন যোগ আরি, চুনারি। তো এবার দেখবো আমরা চ। তো আমরা চতে এসে দেখছি স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। একদম সহজ কথা, সাধারণ কথা। কি বলছে, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। তাহলে এখানে যে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে এরকম একটি কথা কেন আসলো, আমরা কিন্তু আগে পড়ে আসছি যে স্বরের সঙ্গে ব্যঞ্জনের সঙ্গে স্বরের এবং ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের মিলন ঘটলে তখন কিন্তু আমাদের ব্যঞ্জন সন্ধি হয়। আর এখনও কিন্তু আমরা এই মুহূর্তেও ব্যঞ্জন সন্ধি শিখছি। তো সেক্ষেত্রে কি বলা আছে, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে, আর স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে অবশ্যই সেটা ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়বে। তাহলে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। তাহলে স্বরধ্বনি, যে আমাদের স্বরধ্বনি এখানে দেখানো হচ্ছে, সেই স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি আসে, স্বরধ্বনির পরে যদি ব্যঞ্জন ধ্বনি আসে, তাহলে কিন্তু আমাদের যে স্বরধ্বনিটি রয়েছে সেটি লুপ্ত হয়ে যায়। যেমন কাঁচা যোগ কলা, কি হয়ে গেছে, কাঁচকলা। এখন এই যে কাঁচা, এই চ এর শেষে যে যে কারটি রয়েছে, এটি কিন্তু স্বরধ্বনি, এটা কিন্তু আটা কিন্তু স্বরধ্বনি। তারপরে আছে কলা, এই যে কাঁচা যোগ কলা, এখন এই স্বরধ্বনি কাঁচা, এই এর পরে কিন্তু কলা, ক ব্যঞ্জন ধ্বনি চলে আসছে। এখন এই ব্যঞ্জন ধ্বনি আসার ফলে কি হয়ে গেল, যে আমাদের এই যে স্বরধ্বনি ছিল সেটি লোপ পেয়ে গেছে, হয়ে গেছে কাঁচকলা। এখানে কি আছে, নাতি যোগ বউ, এই যে নাতি, এই যে নাতি, হ্যাঁ, এখানে কি আছে, যে নাতির যে স্বরধ্বনির পরে যে ব্যঞ্জন ধ্বনি চলে আসছে বউ, বউ, নাত বউ। তো এই ছিল আজকে আমাদের বাংলা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। আমরা বাংলা স্বরসন্ধির যে নিয়মগুলো ছিল প্রথমে সেগুলো দেখেছি, এবং পরবর্তীতে দেখলাম বাংলা ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো, এবং এর পরের খণ্ডে আলোচনা হবে বাংলায় তৎসম সন্ধির যে নিয়মগুলো রয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় যে সমস্ত তৎসম শব্দ রয়েছে তার যে সন্ধি রয়েছে, যে সন্ধিগুলোর নিয়ম রয়েছে, সেগুলোর আলোচনা। ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদেরকে